এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। পৌঁছে দিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। জুড়ে থাকুন শেষ পর্যন্ত বিস্তারিত জানবার জন্য। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন প্রত্যেক দিনের সংবাদগুলি সবার প্রথমে দেখবার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্প, আবাস যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়ে বড় ঘোষণা মমতা ব্যানার্জির। বছর শেষের আগে জোড়া সুখবর দিলেন মমতা ব্যানার্জি। লক্ষ্মীর ভাণ্ডারে জুড়ছে আরও 5 লক্ষ মহিলার নাম। আগামী ডিসেম্বর মাস থেকে নতুন এই 5 লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তপশিলি জাতি উপজাতিভুক্তরা পাবেন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1200 টাকা করে, বাকিরা পাবেন 1000 টাকা করে। এখানেই শেষ নয়, আগামী 15ই ডিসেম্বর থেকে আবাস যোজনার প্রথম কিস্তি পৌঁছে যাচ্ছে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে। বিধবা ভাতা, বিশেষভাবে সক্ষমদের মানবিক ভাতা প্রকল্পেও উপভোক্তা তালিকায় নতুন আবেদনকারীদের অন্তর্ভুক্তির কথা বৃহস্পতিবার ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। এদিন নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি ঘোষণা করেন সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদন এসেছে। তাদের প্রকল্পের উপভোক্তা তালিকায় যুক্ত করা হলো। সব মিলিয়ে সংখ্যাটা 5,07,000। ডিসেম্বর মাস থেকে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। তাদের জন্য সরকারের বাড়তি খরচ করতে হবে 54,000 কোটি টাকার বেশি। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা তালিকা গিয়ে দাঁড়াচ্ছে বর্তমানে 2,21,00,625,20,00,000 টাকা এই খাতে খরচ হবে সরকারের। লক্ষ্মীর ভাণ্ডারের নির্দিষ্ট বয়সসীমা পেরোলে সংশ্লিষ্ট উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রকল্পে যুক্ত করবে রাজ্য সরকার। এছাড়া চলতি বছর বিধবা ভাতার উপভোক্তা তালিকায় জুড়ছে 43,900 জন নতুন আবেদনকারীর নাম। এছাড়া বিশেষভাবে সক্ষমকে মানবিক ভাতা পাবেন আরও 19,000-এর বেশি মানুষ রাজ্যে। কৃষক বন্ধু নতুন প্রকল্পে ইতিমধ্যে 1,95,95,000 কৃষককে 2,943 কোটি টাকার সহায়তা প্রদানের সূচনা করেছে রাজ্য সরকার। খুব দ্রুত কয়েকদিনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে যাবে বলে জানাচ্ছে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্য সরকার নিজেদের টাকায় বাড়ি তৈরি করে দেবে 12 লক্ষ মানুষকে। আগামী 15ই ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যেই আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। আর বাকি থাকবে 24 লক্ষ উপভোক্তা, তাদেরকেও পর্যায়ক্রমে দেওয়া হবে আবাস যোজনার কিস্তির টাকা। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে না জানিয়ে রাজ্যের আলু পাচার বাংলাদেশে, এমনটাই অভিযোগ মমতা ব্যানার্জির। অগ্নিমূল্য আলু, পেঁয়াজ। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে টাস্ক ফোর্সের বৈঠক আজকে। আলু পেঁয়াজের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে তিনি এই ক্ষোভ প্রকাশ করেছেন। ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ন্ত্রণ করতে বাংলার সীমান্তে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যে আলু মজুদের পরিস্থিতি কি, অবিলম্বে তার রিপোর্ট পেশ করতে বলেছেন। যেভাবে তাকে না জানিয়ে পুরোপুরি নাকি অন্ধকারে রেখেই প্রচুর পরিমাণে বাংলার আলু এবং পেঁয়াজ ভিন রাজ্যে পাচার হয়েছে চলে গেছে বলে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার বক্তব্য, রাজ্য সরকার অনেক কষ্ট এবং খরচ করে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করেছে, কিন্তু তার অর্ধেক বাইরে চলে যাচ্ছে। সমস্ত দুর্নীতির মূলে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেবি কেলেঙ্কারি হোক কিংবা কর্পোরেট বন্ধুদের বিশেষ সুবিধে প্রদান, ইলেকটোরাল বন্ড কিংবা শেয়ার বাজারে অনিয়ম, দোষী যেই হন না কেন প্রকৃত মাথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুতর অভিযোগ রাহুল গান্ধীর। রাহুল গান্ধী জানিয়েছেন, নরেন্দ্র মোদী সরকারের আমলে দুর্নীতি আর স্বজন পোষণের পাহাড় তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল পর্যন্ত জানে যে নরেন্দ্র মোদী নিজেই ঘনিষ্ঠ বন্ধুদের রক্ষা করতে মরিয়া, কারণ বন্ধুরা ধরা পড়লে মোদী নিজেও রক্ষা পাবেন না। কান টানলে মাথা আসে। প্রতিটি দুর্নীতির মাথা একজনই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী আরও জানিয়েছেন, শুধু অভিযোগ উত্থাপন করেই তিনি নিজেকে সীমাবদ্ধ করবেন না। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে আসন্ন সংসদীয় অধিবেশনেই ইস্যুতে সোচ্চার হবেন রাহুল গান্ধী। মার্কিন আদালত ভারতের কর্পোরেট সম্পর্কে যেরকম দুর্নীতি, ঘুষ দিয়ে কন্ট্রাক্ট পাওয়ার অভিযোগ এনেছে, সেটা দেশের মাথা নিচু করেছে বলে রাহুল গান্ধী মনে করেন। তিনি দাবি করেছেন, 15-20 কোটি টাকার অভিযোগ তুলে বিরোধী মুখ্যমন্ত্রীদের জেলে পাঠানো হয়, আর এখানে তো 2,000 কোটি টাকার বেশি অনিয়মের অভিযোগ। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। আমরা যৌথ সংসদীয় কমিটি তদন্ত চাইব। প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের সঙ্গে হাত মিলিয়ে রয়েছেন শুরু থেকেই, তাই তার প্রিয় স্লোগান এক হে তো সেফ হ্যায়, অর্থাৎ তিনি এবং দুর্নীতিগ্রস্ত বন্ধুরা একজোট থাকলেই নিরাপদ। কারণ প্রধানমন্ত্রীর পদে থেকে তিনি সমস্ত দুর্নীতিগ্রস্তদের রক্ষা করে চলবেন। অপরদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইট, আন্তর্জাতিক স্তরে চুরি করাটাই নরেন্দ্র মোদীজি এবং বিজেপির লিগ্যাসি। গরিব করদাতাদের পয়সায় একজন শিল্পপতির কাছে ভারতের
সম্পদ পরিকাঠামো বেচে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। অপরদিকে পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত 50। ফের পাকিস্তানে আক্রান্ত সংখ্যালঘু শিয়া সম্প্রদায়। বৃহস্পতিবার ভয়াবহ হামলায় রক্তাক্ত হল খাইবার পাখতুনওয়া প্রদেশের কুরাম জেলা। সেখানে একাধিক গাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে জঙ্গিরা। এই ঘটনায় অন্তত 50 জনের মৃত্যু হয়েছে, জখম আরও 20 জন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু, মহিলা রয়েছে। প্রদেশের মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী কথা জানিয়েছেন। আধিকারিক সূত্রে জানা গিয়েছে ওই গাড়িগুলি একসঙ্গে পারাচিনাট থেকে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনওয়ার রাজধানী পেশোয়ার যাচ্ছিল। পথে ওই গাড়ির কনভয়কে নিশানা করে বন্দুকবাজরা। এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এদিনের ঘটনায় তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আশিফ আলী জারদারি। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। ইতিহাসে প্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দাগল এবার রাশিয়া ইউক্রেনের ওপর। কয়েকদিন আগে রুশ সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইউক্রেন। এরপরই কড়া অবস্থা নিয়ে পরমাণু অস্ত্র ব্যবহার নীতিতে বদল আনে রাশিয়ার ভ্লাদিমির পুতিন সরকার। এবার বৃহস্পতিবার সকালে ইউক্রেনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র দাগল রুশ বাহিনী। এদিন সকালে রাশিয়ার দক্ষিণ অস্ত্রাখান অঞ্চল থেকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছোড়ে রাশিয়া। ইতিহাসে প্রথমবার যুদ্ধে এই ধরনের বিধ্বংসী মিসাইল ব্যবহার করা হলো। এই ঘটনায় সারা বিশ্বের কপালে উদ্বেগের ছাপ ফেলেছে। এই অস্ত্র প্রয়োগের মাধ্যমে রাশিয়া ইউক্রেন তার পশ্চিমী সহযোগী বিশেষ করে আমেরিকাকে হুঁশিয়ারি দিল রাশিয়া বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে তাদের দেওয়া দূরপাল্লার ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের ছাড়পত্র দিয়েছিল ইউক্রেনকে কয়েকদিন আগেই। এরপরেই ব্রায়ানক সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইউক্রেন। তারপর থেকে রুশ ইউক্রেন যুদ্ধে নয়া মোড় নিয়েছে। এই ঘটনার পরেই পরমাণু হামলা সংক্রান্ত একটি নয়া ডিক্রিতে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে প্রয়োজনে ইউক্রেনের ওপরেও পরমাণু হামলা চালানোর পথ খোলা রাখার বার্তা দেওয়া হয়েছে। এই আবহে ইউক্রেনের ওপর এবার রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হামলায় সিঁদুরে মেঘ দেখছে ওয়াকিবহাল মহল। বিশেষজ্ঞ মহলের মতে এর ফলে দেখা দিয়েছে পরমাণু হামলার আশঙ্কাও। এদিন এই রুশ হামলার লক্ষ্য ছিল পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা জানিয়েছে রাশিয়ার অস্ত্রাখান থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছিল। যদিও হামলায় ঠিক কী ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলি এখনও বিস্তারিত জানা যায়। 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধেই প্রথমবার এমন শক্তিশালী অস্ত্র ব্যবহার করল রাশিয়া। জানা গিয়েছে সহজে কয়েক হাজার কিলোমিটার অতিক্রম করতে পারে এই অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। নিউক্লিয়ার ওয়ারহেড বহনেও সক্ষম এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সেক্ষেত্রে একটি অস্ত্রের সাহায্যে ইউক্রেনের বড়সড় ক্ষতি করতে পারবে পুতিনের দেশ। এবার উত্তরবঙ্গে হচ্ছে মিষ্টি হাব, ফল প্রক্রিয়াকরণ ইউনিট, গবেষণাগার, জানালেন মন্ত্রী অরূপ রায়। এবার উত্তরবঙ্গে তৈরি হবে মিষ্টি হাব। শুধু তাই নয়, কমলা আনারস প্রক্রিয়াকরণ শিল্প গবেষণাগার গড়ে তোলা হবে। বৃহস্পতিবার রাজ্যের মিনি সচিবালয় উত্তরকন্যায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পরে কথা জানিয়েছেন উদ্যান পালন মন্ত্রী অরূপ রায়। এদিকে কালিম্পংয়ের কফি, দার্জিলিংয়ের স্ট্রবেরি এবং মাশরুম এবং গ্রিন হাউসে সবজি চাষ জনপ্রিয় হচ্ছে দিন দিন। ইতিমধ্যে কালিম্পংয়ে কফি বাজারজাত হচ্ছে, চাষের এলাকাও বাড়ছে। শুক্রবার মন্ত্রী সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করবেন। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের ব্যবসায়ীদের নিয়ে উত্তরকন্যায় বৈঠক করেন উদ্যান পালন মন্ত্রী। বৈঠকে ব্যবসায়ীরা একগুচ্ছ সমস্যার কথা তুলে ধরেন। কেউ বলেন গবেষণাগারের অভাবে এখানে কমলা লেবু, আনারস চাষ মার খাচ্ছে, ভুট্টা চাষ করেও লাভ হচ্ছে না। আবার কেউ বলেন এখানে প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার ক্ষেত্রে সরকারি সহযোগিতা সেভাবে মিলছে না। মিষ্টান্ন ব্যবসায়ীরা এখানে মিষ্টি হাব এবং প্যাকেজিং ইউনিট গড়ার দাবি করেন। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন এখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। অসম এবং বিহারের বাজার ধরবার জন্য এখানে মিষ্টি হাব এবং প্যাকেজিং ইউনিট, কমলালেবু, আনারস, ভুট্টা প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির উদ্যোগ নেওয়া হবে। গবেষণাগার তৈরির বিষয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করা হবে। এদিকে 2017 সালে কালিম্পংয়ে কফি চাষ শুরু হয়। মাত্র 2 একর জমিতে শুরু হয় কফি চাষ কালিম্পংয়ে। বর্তমানে কালিম্পংয়ে কফি চাষের জমির এলাকা বেড়ে দাঁড়িয়েছে 194 একর। বার্ষিক কফি উৎপাদনের পরিমাণ পৌঁছেছে 15 কুইন্টাল।
অপরদিকে ফের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বড় পরিবর্তিত সিলেবাসে ফের পরিবর্তন। বেশ কিছুদিন ধরেই উচ্চ মাধ্যমিকে কলা বিভাগের বিভিন্ন বিষয়ের সিলেবাস পরিবর্তনের দাবি তুলছিল শিক্ষকদের একাংশ। তাদের সেই দাবি প্রস্তাব আকারে জমা পড়ে সংসদে। প্রস্তাবগুলির গুরুত্ব অনুধাবন করে তা পাঠানো হয়েছিল সিলেবাস রিভিউ কমিটিতে। বৃহস্পতিবার সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পড়ুয়াদের চাপ কমাতে কিছু বিষয়ের সিলেবাস পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। বছর 10 পর উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তিত হয়েছিল। নয়া সিলেবাসে প্রথম সেমিস্টারের একাদশ শ্রেণীর পরীক্ষাও হয়ে গিয়েছে সম্প্রতি। তৃতীয় সেমিস্টারে সিলেবাসের রূপরেখা থাকলেও তা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয়নি, তাই বইও তৈরি করা যায়নি। প্রথম সেমিস্টারের সিলেবাস দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসের অংশবিশেষ দেখে অবশ্য আপত্তি উঠেছিল। এই অবস্থায় মূলত বাংলা, ইংরেজি, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে বদল আনার কথা ভাবা হচ্ছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ নামে ওই সংগঠনের তরফে সবথেকে বেশি আপত্তি উঠেছিল সিলেবাস নিয়ে। তারা প্রাথমিকভাবে দাবি করে বাংলা, ইংরেজির গল্প, গদ্যাংশ, কবিতা, নাটকগুলি অনেকাংশেই অপ্রাসঙ্গিক। প্রথম প্রজন্মের পড়ুয়াদের জন্য সেগুলি বেশ কঠিন। তারা আরও জানায়, মূলত শহরকেন্দ্রিক পড়ুয়াদের কথা ভেবে ওই সিলেবাস তৈরি করা হয়েছে। প্রাথমিক প্রস্তাব পাওয়ার পর সংসদ আরও বিশদে প্রস্তাব চেয়ে পাঠায় সংগঠনটির তরফে। তখন বিকল্প, নাটক, গল্পের উল্লেখ সহ বিস্তারিত প্রস্তাব পাঠানো হয়। ইতিহাসের সিলেবাস নিয়ে সংগঠনটির বক্তব্য, প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন দেশের ঘটনা পরম্পরা ব্যাখ্যা করা হয়েছে। এর ফলে ছাত্রছাত্রীরা খেই হারিয়ে ফেলবে তো বটেই, সেই সঙ্গে সময়ের মধ্যে সিলেবাস শেষ করাটাও কঠিন হবে। ভাষা এবং সাহিত্যের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েও তাদের একই বক্তব্য।